ভোটে জিততে গেলে সকলে একসাথে দলগতভাবে কাজ করতে হয়। আমার মনে হয় এক্ষেত্রে কিছুটা হলেও যেটা খামতি রয়ে গেছে যে কিছুটা মানে নিজেদের মধ্যে গোষ্ঠীর লড়াই কিছুটা হয়তো ছিল, যেটা প্রকট হয়েছে পরে। সাংগঠনিক ভাবে যে জায়গাগুলো আরো বেশি করে দেখা উচিত ছিল, সেই জায়গাগুলোতে আমার মনে হয় খামতি থাকার জন্য যে কেষ্টমণ্ডলবিহীন বীরভূম এবং সেই যে তার যে লাভটা ভারতীয় জনতা পার্টি নিতে পারত, সেই জায়গায় নিতে ব্যর্থ হয়েছে। এবং মানুষ তো এবার অবশ্যই সেই ভয়টা যেটা কাজ করে, সেই মিথটা তো ছিল না, সেই মিথটা ভেঙে তো মানে বেরিয়ে আসার সুযোগ পেয়েছিল। তৃণমূল যারা পেরেছিল ইলেকশনের আগে সবকিছু ভুলে গিয়ে তারা এক হয়ে ঝাঁপিয়েছিল, তাদের একটাই লক্ষ্য ছিল যে কোনোভাবে জিততে হবে। আর সেই জায়গাতে এক্ষেত্রে বীরভূম জেলায় বিভিন্ন বিজেপির নিজস্ব দলের মধ্যে অনেক স্তরে অনেক বিতর্ক রয়ে গেছে। এই বিতর্ক থাকার জন্য আমার যতটা মানে মনে হয়েছে যে হয়তো এই প্রত্যেকে যদি কাঁধে কাঁধ মিলিয়ে দলকে সবার আগে যদি প্রায়োরিটি দিয়ে কাজ করতেন, তাহলে আমাদের ফলটা অনেক বেশি ভালো হতে পারত। সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে দুটো জিনিস, এক হচ্ছে মুসলিম ভোট আর 2 নম্বর আইপ্যাক। কারণ আপনি প্রচারে নেমে পড়েছিলেন, তখন কি জানতেন না যে নো ডিউজ সার্টিফিকেট ছাড়া আপনি ভোট লড়তে পারবেন না? দেখুন, নো ডিউজ সার্টিফিকেটটা একটা খুব সামান্য ব্যাপার। এর জন্য মানে কোনোদিন কারো নির্বাচনে মনোনয়ন ক্যান্সেল হয়েছে বলে আমার জানা নেই। এবারও হয়নি। হাজী নুরুল ইসলাম উনি বসিরহাট থেকে দাঁড়িয়েছেন। ভারতবর্ষের আইনে লেখা আছে একই কারণে দুজনের দুরকম আইন হতে পারে না। এটা মনে হয় ইলেকশন কমিশনের দ্বিচারিতা বা এর পিছনে বড় রহস্য আছে। এই রাজ্যে পুলিশ মানে বরাবরই পলিটিসাইজড এবং মানে বাম আমলে যতটা ছিল এই আমলে এটা চূড়ান্ত রূপ নিয়েছে। বীরভূম যে কেন্দ্র একদম আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বলা চলে নির্বাচনের আগে, সেই বীরভূমে বিজেপির এত বাজে ফলাফল কেন হলো বলে আপনার মনে হয়? দেখুন, বীরভূম যে লোকসভা কেন্দ্র আছে, আগের বার যে ভোট হয়েছিল সেখানে প্রায় 89,000 ভোটে ভারতীয় জনতা দলের প্রার্থী পিছিয়ে ছিলেন। তো এক্ষেত্রে কিন্তু তা সত্ত্বেও দেখা গেছিল যে 4টি বিধানসভা কেন্দ্রে লিড ছিল, 3টি বিধানসভা কেন্দ্রে হার হয়েছিল। কিন্তু সেই 3টি বিধানসভা কেন্দ্রে এত বেশি মার্জিনে হেরেছিলেন, সেক্ষেত্রে ফলাফলটা নেগেটিভে চলে যায়। এবারে হওয়ার একটা তো ওখানে 40% সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট আছে। এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে মানে যথেষ্ট বিজেপির ওখানে কোনো দাঁত ফোটানোর জায়গা এবারও হয়নি। এবং পূর্ববর্তী যিনি প্রার্থী ছিলেন দুধ কুমার মণ্ডল, উনি 65,000 ভোট পেয়েছিলেন। তো উনি যেটা পেরেছিলেন অনেকটা যেটা বিজেপির কনসলিডেটেড ভোট, হিন্দু ভোট, তার মধ্যে অনেকটাই উনি নিজের বাক্সে ফেলতে পেরেছিলেন। তো এবারে যেটা হয়েছে যে মানে আমরা হয়তো যিনি প্রার্থী ছিলেন তো অনেকটাই মানে হিন্দু ভোটেরও হয়তো যেটা পড়া উচিত ছিল, তো সেক্ষেত্রে অনেকটা হয়তো সেই মার্জিনটা সেই ভোটটা আমাদের এখানে পড়েনি। আর 2 নম্বর কথা হচ্ছে যে প্রচার হয়তো হয়েছে, কিন্তু ডোর টু ডোর গিয়ে মানুষের কাছে বোঝানো এবং ওই লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য যে রাজ্যের যে প্রকল্পগুলো দিয়ে যেটা মহিলা ভোট যেটাকে অ্যাট্রাক্ট করা হয় করছে রুলিং পার্টি, সেটার এগেনস্টে কোনো সেইভাবে আমার মনে হয় দাগ আমাদের কর্মীরা ফেলতে পারেনি বলে মানুষের মধ্যে এটা একটা বড় কাজ করেছে। কারণ এবার আমি নিজে যতটুকু প্রচার করেছি দেখেছি অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর যথেষ্ট ছিল শতাব্দী রায়ের এগেনস্টে, কিন্তু সেটাকে কোনোভাবে তারা তার সুফলটা নিতে পারেনি। আর নেক্সট হচ্ছে যে দেখুন, ভোটে জিততে গেলে সকলে একসাথে দলগতভাবে কাজ করতে হয়। আমার মনে হয় এক্ষেত্রে কিছুটা হলেও যেটা খামতি রয়ে গেছে যে কিছুটা মানে নিজেদের মধ্যে গোষ্ঠীর লড়াই কিছুটা হয়তো ছিল, যেটা প্রকট হয়েছে পরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটা যদি আরো একসাথে কাজ করা যেত,
কারণ ভোটে জিততে গেলে সবাইকে দিয়ে কাজ করতে হয়, এবং ভোট এমনই একটা মানে একটা সিটে যদি এক ভোটেও কেউ জেতে সেটাও জেতা, কিন্তু এক ভোটে হারাটা মানে হারা। তো প্রত্যেকটি ভোট খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি মানুষের ভোট খুব গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে মানে মানুষকে যতটা পৌঁছানো দরকার ছিল ডোর টু ডোর, অতটা হয়তো পৌঁছানো যায়নি। আর সর্বোপরি কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো, যেটা মানুষ তার সুফল পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর আমলে 10 বছর ধরে যেটা দিয়েছে, সেগুলো নিয়ে মানে ব্যাপক প্রচারের আরো মনে হয় জায়গা ছিল, সেখানে ঠিকঠাক করা যায়নি। আর দলগত খামতি কোথায় গিয়ে এই জায়গাটা এনে দিয়েছে বলছেন? অবশ্য দলগত খামতি ছিল বলে দেখুন, এইবারে মার্জিনটা ডবলের থেকেও বেশি হয়ে গেছে। এটা হওয়ার কারণ হচ্ছে যে দলগত খামতি, মানে আমি আবার বললাম যে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন শাখা সংগঠন আছে, সেই শাখা সংগঠনগুলো প্রত্যেকের, যেমন মহিলা মোর্চা আছে, এসসি এসটি মোর্চা আছে, মানে ওবিসি মোর্চা আছে, যুব মোর্চা আছে, এরকম বহু কিষাণ মোর্চা আছে। তো এই যে প্রত্যেকটি মোর্চা যদি তাদের প্রত্যেকটি স্তরে মানুষের কাছে গিয়ে তাদের যে এজেন্ডাগুলো সেগুলো মানুষকে বোঝাতে পারত, বিশেষ করে আমি ধরুন এক্সাম্পল দিচ্ছি, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী বা বিধবা ভাতা, এই যে মহিলা সংক্রান্ত যে ব্যাপারগুলো, যে স্কিমগুলো স্টেট গভর্নমেন্ট চালু করে রেখেছে, তার যে আমাদের আমরা মানে তার এগেনস্টে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট কি কি করছে, ভালো কাজ করছে, সেটা মহিলাদের মন বিজেপির দিকে ঘোরাতে যা যা করা উচিত ছিল, সেটা আমরা যদি নিবিড়ভাবে করতে পারতাম তাহলে নিশ্চয়ই এই ফলটা হতো না। খামতি সর্বস্তরেই ছিল, খামতি যদি না থাকতো তাহলে নিশ্চয়ই এটা, বরঞ্চ আমি বলতে পারি তৃণমূলের যে সংগঠন ছিল, ওরা প্রত্যেকটি জায়গায় ডোর টু ডোর গিয়ে বিজেপি সংগঠনের থেকে অনেক বেশি ভালো কাজ করেছে। এবারে আমরা দেখেছিলাম তিহার জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল, তাহলে কি কেষ্টবিহীন বীরভূমে তবুও কেন পদ্ম ফোটানো গেল না? দেখুন, এবারে মানুষের মধ্যে সাড়া যথেষ্ট ছিল। আমি যতটুকু ওই জেলাতে ছিলাম, মানুষের প্রচন্ড স্বতঃস্ফূর্ততা ছিল এবং হিন্দুত্বের প্রতি একটা মানে যে ওয়েভ, সেই ওয়েভটা ছিল। এবং যেহেতু কেষ্টমণ্ডলকে নিয়ে মানে অনুব্রত মণ্ডলকে নিয়ে অনেক বিতর্ক আছে, যেহেতু এবারে তিহার জেলে ছিলেন, ফলে এই ক্ষেত্রে অনেকে নির্ভয়ে, মানে একটা যে ভয় কাজ করে সাইকোলজিক্যাল যে ব্যারিয়ার, সেখান থেকে বেরিয়ে এসেও মানুষ কিন্তু সেই সুযোগটা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ইয়েটা থাকা সত্ত্বেও মানে সাংগঠনিক ভাবে যে জায়গাগুলো আরো বেশি করে দেখা উচিত ছিল, সেই জায়গাগুলোতে আমার মনে হয় খামতি থাকার জন্য যে কেষ্টমণ্ডলবিহীন বীরভূম এবং সেই যে তার যে লাভটা ভারতীয় জনতা পার্টি নিতে পারত, সেই জায়গায় নিতে ব্যর্থ হয়েছে। এবং মানুষ তো এবার অবশ্যই সেই ভয়টা যেটা কাজ করে, সেই মিথটা তো ছিল না, সেই মিথটা ভেঙে তো মানে বেরিয়ে আসার সুযোগ পেয়েছিল, হয়নি। তার নিশ্চয়ই সাংগঠনিক ব্যর্থতার কারণ তো হবে। আপনার কথার সূত্র ধরেই বলবো, বীরভূমের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অনেক খবর সামনে এসেছিল এর আগে, আর সেটাই কি দলের এই ভরাডুবির মূল কারণ হলো? দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব এমনই একটা জিনিস, সারা ইলেকশনের সময় যদি দলকে আমরা আগে না রাখি, যদি আমাদের ব্যক্তিগত স্বার্থ দলের আগে চলে যায়, তাহলে সেই ইলেকশন জেতা খুব মুশকিল হয়ে যায়। তৃণমূল যারা পেরেছিল ইলেকশনের আগে সবকিছু ভুলে গিয়ে তারা এক হয়ে ঝাঁপিয়েছিল, তাদের একটাই লক্ষ্য ছিল যে কোনোভাবে জিততে হবে। আর সেই জায়গাতে এক্ষেত্রে বীরভূম জেলায় বিভিন্ন বিজেপির নিজস্ব দলের মধ্যে অনেক স্তরে অনেক বিতর্ক রয়ে গেছে। এই বিতর্ক থাকার জন্য আমার যতটা মানে মনে হয়েছে যে হয়তো এই প্রত্যেকে যদি কাঁধে কাঁধ মিলিয়ে দলকে সবার আগে যদি প্রায়োরিটি দিয়ে কাজ করতেন, তাহলে আমাদের ফলটা অনেক বেশি ভালো হতে পারত। এবং একটা সময়ে এমন প্রচারে বা যে হাওয়াটা উঠেছিল, এমন একটা জায়গা ছিল হয়তো মানে বিজেপির যথেষ্ট ভালো ফল সম্ভব
করার সম্ভাবনা ছিল, মানে 10-20 হাজার 30 হাজার ভোটে হলেও জিততে পারত। কিন্তু এই যে মাঝখানের যে দেখুন, যদি আমরা নিজেদের মধ্যে একতা না রাখি, যেটা হতে পারে, মানুষও যখন দেখবে যে মানে যারা লিডার তারা যদি স্ক্যাটার্ড হন, সেক্ষেত্রে যাদের উপরে ভরসা করে তারা ভোট দিতে যাবেন বা বুথে যাবেন বা দলটা করবেন, তারা অনেকটা হতাশ হয়ে পড়েন। সেক্ষেত্রে এটা একটা তো কারণ হয়ে দাঁড়িয়েছেই। বঙ্গ বিজেপির এই যে ভরাডুবি, এ নিয়ে কি বলবেন? 2026-এ বিজেপি কি ঘুরে দাঁড়াতে পারবে? দেখুন, এটা তো শুধু বঙ্গ বিজেপির ভরাডুবি নয়, সারা দেশেই রেজাল্ট আগের বারের থেকে অনেক খারাপ হয়েছে। 303 থেকে 240-এ নেমে এসছে আসন সংখ্যা, এবং এনডিএরও 353 থেকে যখন রেজাল্ট বেরিয়েছিল 292-এ নেমে এসেছিল। তো সেক্ষেত্রে সামগ্রিকভাবে একটা ধাক্কা প্রায় 60-62টা সিটের হয়েছে, এবং এই জিনিসটা হওয়ার ফলে তার প্রভাব রাজ্যেও পড়েছে। এটা নয় কি, এবার দেখা গেছে নতুন কিছু রাজ্য অবশ্যই বিজেপির কাছে নতুন করে হাতে এসছে বা এসছে প্রথমবারের জন্য, যেমন উড়িষ্যা এসছে, আন্ধ্রাতে মানে এনডিএ তারা পাওয়ারে এসছে। কিন্তু যেটা বঙ্গ বিজেপির ক্ষেত্রে যেটা ঘটেছে, মানে বঙ্গ বিজেপি সেই ধাক্কাটাকে সামলে, মানে তাদের রেজাল্ট, যেমন মধ্যপ্রদেশ খুব ভালো রেজাল্ট করেছে, অনেক রাজ্যই ভালো রেজাল্ট করেছে, কিন্তু যে মানে অ্যান্টি ইনকামবেন্সি, দুঃখের ব্যাপারে বিষয় যেটা, এটা যে এখানে তো আমরা পাওয়ারে ছিলাম না, কিন্তু তার সুফলটার বদলে এই নেগেটিভ ওয়েভটাই আমাদের দিকে প্রতিফলিত হয়েছে, এবং যেটার রিফ্লেকশন রেজাল্টে হয়েছে। এবং এই ধাক্কাটা সামলে দেখুন 26-এ ভালো রেজাল্ট করতে পারবে কিনা সেটা আমাদের ঘুরে দাঁড়িয়ে স্ট্র্যাটেজি ঠিক করা থেকে আরম্ভ করে পুরো জিনিসটাকে অ্যানালিসিস, কারণ কিন্তু একটা আশার বিষয় হচ্ছে যে 1% হলেও ভোট বেড়েছে প্রায়। তো সেক্ষেত্রে তৃণমূলের ভোটও কিছুটা কমেছে। তো ফলে যদি মানুষকে মানে আবার সঠিকভাবে বুঝিয়ে সংগঠনকে মজবুত করে, শুধু সংগঠন মানে আমি উপরে সংগঠন বলছি না, বুথ স্তর থেকে আরম্ভ করে প্রত্যেকটি স্তরে সংগঠন যদি সুদৃঢ় না হয়, তাহলে তো সেই ফলাফল তার উপরেই নির্ভর করে। সিপিএম 34 বছর রাজত্ব করেছিল মজবুত সংগঠনের উপরে। তৃণমূলও প্রথম দিকে তাদের সংগঠন বলে কিছু ছিল না, কিন্তু গত 13 বছরের সংগঠনকে তারা অনেক গুছিয়ে নিয়েছে। সেই জিনিসটার দরকার অবশ্যই, তাহলে ঘুরে দাঁড়ানো যেতে পারে। 2026-এ বিজেপির মানে যে প্রতিপক্ষ দল একদম তৃণমূল সরকার, তাদের যে কতগুলো সিস্টেম আমরা দেখে এসেছি, লক্ষ্মীর ভান্ডার, আইপ্যাক, মুসলিম ভোট, এগুলো থাকবে, তবুও সেখানে লড়াইটা কতটা অসম হবে বলে আপনার মনে হয়? দেখুন, সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে দুটো জিনিস, এক হচ্ছে মুসলিম ভোট আর 2 নম্বর আইপ্যাক। কারণ 19-এর লোকসভা ইলেকশনের সময় আইপ্যাক ছিল না। তৃণমূল নিজেও এক্সপেক্ট করেনি বিজেপি এত ভালো রেজাল্ট করতে পারে বলে, ওটা ওদের জন্য একটা বড় সেটব্যাক ছিল। আইপ্যাক আসার পরে কিন্তু প্রত্যেকটা যে ক্ষেত্র আছে, প্রত্যেকটা ক্ষেত্রে গিয়ে কোথায় কোথায় কি কি মানে খামতি আছে সেগুলোকে দেখিয়ে দেখিয়ে সেগুলো মেকআপ করার চেষ্টা করা হয়েছে, এবং তারপরেই লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য সরকারি অনেক সুবিধা প্রকল্প, এক ফোনে দিদিকে বলুন, এরকম অনেক কিছু নতুন নতুন চমক এসছে। তারপরে দুয়ারে সরকার, তো সেই জায়গাগুলোতে তৃণমূল অনেকটা নিজেদেরকে আপগ্রেড করে নিয়েছে, এবং সেটাতে আইপ্যাকের ব্যাপক, এবং আইপ্যাক যেটা প্রত্যেকটা দরজায় দরজায় সার্ভে করে, যেটা মানে কি মানুষের কি কি ডিফিকাল্টিজ আছে এবং সেটাকে কি করে পূরণ করা যায়, বিশেষ করে মহিলা ভোট তৃণমূলের একটা বড় মানে সাফল্যের পিছনে বড় কারণ, সঙ্গে সংখ্যালঘু ভোট। এই দুটো দেখা গেল 21 এবং 24 দুটো ভোটেই এই দুটো ইন্ট্যাক্ট রাখতে পেরেছে, এটা ডিউ টু আইপ্যাক। আর 2 নম্বর হচ্ছে যে সংখ্যালঘুদের জন্য যে এই সরকার, তারা সংখ্যালঘুরা মনে করছে যে এছাড়া আমাদের অন্য কোনো গতি নেই, এই ব্যাপারটা তাদের মাথার মধ্যে ঢোকাতে পেরেছে। এবং সর্বোপরি লক্ষ্মীর ভান্ডার, যেটা মানে এটা এনাদেরই মস্তিষ্ক প্রসূত। তো এই লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য যেটা আরো সুবিধা যেগুলো আছে, সবুজ সাথী, বিধবা ভাতা, এই সমস্ত জিনিসগুলো
ব্যাপকভাবে তাদেরকে সাফল্য এনে দিতে সাহায্য করেছে, কারণ এত অ্যান্টি ইনকামবেন্সি এবং এত পলিটিক্যালি তারা মানে যথেষ্ট ব্যাকফুটে ছিল বিভিন্ন করাপশন ইস্যুতে, তারপরেও কিন্তু এত ভালো রেজাল্ট করার পিছনে অবশ্যই এদের ভূমিকা তো রয়েছে। আপনি বিজেপি প্রার্থী হয়েছিলেন বীরভূম থেকে, কিন্তু মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় প্রার্থী পদ বাতিল হয়ে যায় আপনার, আপনি প্রচারেও নেমে পড়েছিলেন। তখন কি জানতেন না যে নো ডিউজ সার্টিফিকেট ছাড়া আপনি ভোট লড়তে পারবেন না? দেখুন, নো ডিউজ সার্টিফিকেটটা একটা খুব সামান্য ব্যাপার। এর জন্য মানে কোনোদিন কারো নির্বাচনে মনোনয়ন ক্যান্সেল হয়েছে বলে আমার জানা নেই, এবারও হয়নি। হাজী নুরুল ইসলাম উনি বসিরহাট থেকে দাঁড়িয়েছেন। আর নো ডিউজটা বেসিক্যালি ওটা হয় এদের জন্য, পলিটিক্যাল পার্সোনাল যারা মন্ত্রী বা যারা সাংসদ বা এটা থাকেন, অনেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি বাংলো অকুপাই করে রেখে দেন, তাদের ক্লিয়ার করে ইলেকশনে আসতে বলা হয়। আর মানে যারা আমলা বিশেষ করে তাদের ক্ষেত্রে ওটা প্রত্যেক মাসের স্যালারি থেকে ডিডাকশন হয়। আপনাকে কোনো ডিউজের মানে কোনো ডিমান্ড দেবে, তারপর তো তার ডিউজ তৈরি হয়। তো আমার ক্ষেত্রে নো ডিউজের ক্ষেত্রে এই ব্যাপারটাই কোনোদিন হয়নি। এই ব্যাপারটা যে মানে একজন, আর ইলেকশন কমিশনের অদ্ভুত দ্বিচারিতা, মানে আমার এই ব্যাপারটা নিয়ে পরবর্তীকালে নোটিফিকেশন জারি হয়ে গেল, সবকিছু হয়ে গেল, তারপরে আরেকজন প্রার্থী নো ডিউজ দিলেনই না, সেটা উল্লেখ করার পরেও উনি ইলেকশনে লড়তে পারলেন, আমার ক্ষেত্রে বাতিল হয়ে গেল। সেটা তো মানে এই সুবিধাটা যেহেতু ইলেকশন কমিশন এই প্রিভিলেজটা ভোগ করে, সেই জন্যই আমার মনে হয় করেছে। এটা ব্যক্তিগত মানে কারণে করেছে, এর সাথে কোনো মানে অন্য কিছু জড়িত নেই। একদম ব্যক্তিগত গ্রাজ বলছেন? ব্যক্তিগত গ্রাজ বলছি, মানে রিটার্নিং অফিসার তার ব্যক্তিগত মানে ক্ষমতা প্রয়োগ করেছেন। যেহেতু ইলেকশনের সময় ইলেকশন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত থাকেন, সেই ইয়েটাকে কাজে লাগিয়ে মানে প্রিভিলেজটাকে কাজে লাগিয়ে রিটার্নিং অফিসার এই একতরফা সিদ্ধান্ত নিয়েছে। আর ঠিক যেরকমটা আপনি বললেন আপনার যে কারণে মনোনয়ন বাতিল হয়, ঠিক সেই একই কারণে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম তার মনোনয়ন বাতিল চায় পদ্ম শিবির, কি বলবেন? এটা চাওয়ার কিছু নেই। যদি মানে ভারতবর্ষের আইনে লেখা আছে একই কারণে দুজনের দুরকম আইন হতে পারে না। তো এক্ষেত্রে আমার যে ব্যাপারটা ঘটেছে সেটাতে যদি মনোনয়ন বাতিল হতে হয়, তো হাজী নুরুল ইসলাম ওনার তো ব্যাপারটা আরো গুরুতর। মানে উনি তো নিজে সাংসদ ছিলেন, উনি সেটাই প্রেসই করতে হয়নি, ওনার ক্ষেত্রে তো ওটা মাস্ট ছিল। তো সেক্ষেত্রে কি করে রিটার্নিং অফিসার ওটা করলেন সেটা নিয়ে আরো অদ্ভুত ব্যাপার। সেটা কর্তৃপক্ষের গোচরে আনার পরেও যে ঘটনাটা ঘটলো, এটা মনে হয় ইলেকশন কমিশনের দ্বিচারিতা বা এর পিছনে বড় রহস্য আছে। পুলিশ হেফাজতে আমরা দেখলাম বিজেপি কর্মী রহস্য মৃত্যু দেবরাতে, কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টা? দেখুন, এটা তো একটা আইনি পদ্ধতি আছে, তা এটার ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি হবে। তো এবার তার জন্য বিশেষ আইনি পদক্ষেপ আছে, রাজ্য সরকারকে সেগুলোকে যথাযথ পালন করতে হয়। এটা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এটা করা হবে। এবং এক্ষেত্রে যে আইনি প্রক্রিয়া আপনাকে বললাম এক্ষুনি, প্রত্যেকটি কারণ মেনে এর জন্য কে দায়ী এবং মানে যে কর্তৃপক্ষ, পুলিশি হেফাজতে মৃত্যু হলে সেই থানার সংশ্লিষ্ট ওসিকে এবং ডিউটি অফিসারকে অবশ্যই, বা যিনি গার্ড দিচ্ছিলেন, এই তিনজনকে অতি অবশ্যই সাসপেন্ড করতে হয় প্রথমে, এবং তারপরে তাদের ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলে। সঙ্গে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়েস্ট রিপোর্ট আসার পরে, তার এনকোয়ারি রিপোর্ট আসার পরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হয়। তো সেক্ষেত্রে যথাযথ দোষী কে সেটাকে ঠিকমতো ব্যাখ্যা করে আমি আশা করব রাজ্য সরকার উপযুক্ত শাস্তি বিধানের ব্যবস্থা করবেন। কারণ পুলিশ হেফাজতে মৃত্যু এটা একটি অত্যন্ত গুরুতর অপরাধ। এই অপরাধের সাথে যারা জড়িত তাদের শাস্তি হওয়া উচিত। স্যার, আপনি নিজে একজন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ছিলেন। পশ্চিমবঙ্গে পুলিশ যেভাবে
আজকাল তাদের দায়িত্ব পালন করছে, সেই পুলিশের দায়িত্ব নিয়ে পুলিশের দায়িত্ব বাম আমল হোক বা তৃণমূল, কি বলবেন? দেখুন, এই রাজ্যে পুলিশ মানে বরাবরই পলিটিসাইজড, এবং মানে বাম আমলে যতটা ছিল এই আমলে এটা চূড়ান্ত রূপ নিয়েছে। বাম আমলে যদি সেটা 50% তার ইয়ে থাকে, এখন 100% এসে দাঁড়িয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যে পুলিশ তার, আমার মনে হয় যে তার যে ডিউটি, কখনোই তার নিষ্ঠা বা কনস্টিটিউশন মেনে যেটা করা উচিত সেটার থেকে করেনি, অনেক কিছু খামতি থেকে গেছে। এবং এখন যে জায়গায় দাঁড়িয়েছে, মানে অবশ্যই এটা বলা যেতে পারে যে মানে কিভাবে সাধারণ মানুষকে যে পরিষেবা দেওয়া দরকার বা সংবিধান মেনে যে কাজ করা দরকার, অবশ্যই এই পুলিশের এই ব্যাপারে যথেষ্ট খামতি আছে। বিরোধীরা বারংবার এই অভিযোগ করেছে যে পুলিশ আর তৃণমূলে ফারাক নেই, আপনি কি সহমত পোষণ করেন? সেটা তো দেখুন, বেশ মানে রাজ্যে প্রচুর পুলিশ অফিসার রয়েছে, তার মধ্যে কিছু সংখ্যক নিঃসন্দেহে চান যে তারা আইন মেনে কাজ করতে, কিন্তু যেভাবে সিস্টেম তৈরি আছে সেইভাবে মানে যারা পাওয়ারে রয়েছেন বিশেষ করে, তারা পাওয়ারে থাকেন এই প্রতিশ্রুতি দিয়ে যে তারা শাসক দলের হয়ে কাজ করবেন। সেটা করতে গিয়ে অবশ্যই শাসক দল আর পুলিশের মধ্যে কোনো তফাৎ তখন বোঝা যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই যে পদক্ষেপগুলো নেওয়া হয় সেগুলো আইনের বাইরে গিয়ে, এবং সেক্ষেত্রে যে সকলের জন্য সমান অধিকার সেটা সবসময় ভায়োলেটেড হয়। আমরা বারংবার দেখছি স্যার যে ভোট পরবর্তী হিংসা যেন পশ্চিমবঙ্গের সাথে একদম সমার্থক শব্দ হয়ে গিয়েছে। এই ভোট পরবর্তী হিংসা কেন আটকানো যাচ্ছে না এই রাজ্যে? ভোট পরবর্তী হিংসা না আটকানোর যেটা কারণ হচ্ছে মানে পশ্চিমবঙ্গে ভোটের যে টেম্পো থাকে এটা অন্যান্য জায়গার থেকে এটা আলাদা। এই যে হিংসাত্মক যে ঘটনাগুলি ঘটে এটা মানে বছরের পর বছর ধরে চলছে, এবং এটা পরম্পরা তৈরি হয়ে গেছে। আর বিশেষ করে ইলেকশনের সময় যেভাবে রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি এত বেশি তারা খড়গহস্তে থাকে, এবং তাতে কর্মীরা যেভাবে রিয়াক্ট করেন, এই মানে যে প্রতিশোধের যে ঘটনাটা ঠিক ইলেকশনের পরে, এই কিন্তু মানে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, মানে এটা কিন্তু চলতেই আছে। মানে আপনি দেখবেন যে এটা কখনো থামছে না, এবং প্রত্যেক সময় দেখবেন আমরা যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃত্ব থেকে আরম্ভ করে বিভিন্ন নেতৃত্ব যে সুরে বা যে টোনে মানুষকে যেভাবে উত্তেজিত করেন, ইলেকশন হয়ে যাওয়ার পরেও সেসব জিনিস থেকে বিরত থাকার থেকে মানুষ দূরে থাকা তো দূরের কথা, উল্টো উৎসাহিত হন। তারা মনে করে নেন যে আমরা রাজনৈতিক প্রতিপক্ষ নয়, এটা মনে হয় যে পার্সোনাল প্রতিপক্ষ হিসাবে দেখতে চান। সেই আমরা পুরোনো দিনে যেমন রাজা রাজরাদের মধ্যে যুদ্ধ দেখতাম, মানে একজন একজনকে প্রতিপক্ষ বা শত্রু হিসাবে ধরে নিয়ে তার ক্ষতি করার জন্য উদ্যত হন। আমরা দেখলাম স্যার ফের রাজ্যে এলো বিজেপির কেন্দ্রীয় টিম, আক্রান্ত কর্মীদের সঙ্গে কথা বললেন তারা। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে, এবং বারবার এই প্রশ্ন উঠেছে এর আগেও, যে এই যে কেন্দ্রীয় নেতারা আসছেন বারংবার পশ্চিমবাংলায়, এতে লাভটা কি হচ্ছে? কারণ এর আগেও আমরা দেখেছি ফ্যাক্ট ফাইন্ডিং টিম বহুবার এসেছে, কিন্তু লাভের লাভ বিশেষ কিছু হয়নি। 21-এর ইলেকশনের পরে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিলেন, তাদের রিপোর্টের উপরে ভিত্তি করে পরবর্তীকালে মহামান্য হাইকোর্ট বেশ কিছু রায় দিয়েছিলেন, মানে সেগুলো যখন আর্গুমেন্ট হয়েছিল, এবং তার উপরে সিবিআই এনকোয়ারি দেওয়া হয়েছিল, বেশ কিছু লোক অ্যারেস্টও হয়েছিলেন, কিন্তু সঠিকভাবে আমার মনে হয় তদন্তে খামতি থেকে গেছিল। ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাদের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট দিয়ে গিয়েছিলেন, ফ্যাক্ট ফাইন্ডিং টিম তো আর নিজেরা ডাইরেক্টলি অ্যাকশন নিতে পারেন না, কিন্তু সিবিআই বা অন্যান্য যে এজেন্সি, এনআইএ মানে কেন্দ্রীয় এজেন্সি বা রাজ্যের যে আইন শৃঙ্খলা যারা দেখে বা তদন্ত যারা করে, যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেটা যদি যথাযথভাবে নেওয়া হতো আজকে এই পরিস্থিতি হতো না। বারংবার যেটা হচ্ছে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসে তাদের রিপোর্টটা দিয়ে যাচ্ছে, কিন্তু তারপরে ফলো আপ অ্যাকশন হচ্ছে না। এর জন্যই হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম একমাত্র
সঠিক তথ্যটা দিতে পারে। কিন্তু যারা ইনভেস্টিগেশন করবে তাদের উচিত যারা সত্যিকারের দোষী তাদের চিহ্নিত করে, সে যত বড় নেতাই হোক না কেন বা অন্য কেউই হোক না কেন, তাদেরকে যদি চিহ্নিতকরণ না করা যায় বারে বারে এই ঘটনা ঘটতেই থাকে। স্যার, আমরা দেখলাম বিচারপতি অমৃতা সিনহা তিনি রাজ্যের কাছে কার্যত জানতে চাইলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি 144 ধারা অমান্য করায় কি পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য পুলিশ, এবং তবে ইতিমধ্যে আমরা দেখলাম এর কোন রকমের সদুত্তর দিতে পারেননি রাজ্য সরকারের এজি। কি বলবেন? পুলিশ পদক্ষেপ নেয়নি, সেজন্য উত্তরও দিতে পারেনি। এটা তো খুব স্বাভাবিক ঘটনা। যদি নিত তাহলে এর উত্তর তো থাকতোই। এ যাবৎকাল আমরা দেখতে পাচ্ছি যে এই যে নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন করা হলো এবং সেখানে রাজ্যের তরফ থেকে দুজন প্রতিমন্ত্রী আমরা দেখলাম, শিক্ষা এবং উত্তরবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে প্রতিমন্ত্রী করা হলো এর আগে রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে, এবং জাহাজ প্রতিমন্ত্রকের যে দপ্তরটা শান্তনু ঠাকুরের হাতে ছিল সেটা তাকে আবার দেওয়া হলো পুনরায়। এখন প্রশ্ন উঠছে পরবর্তী রাজ্য সভাপতি নিয়ে, কে হবেন পরবর্তী বিজেপির রাজ্য সভাপতি। এ প্রসঙ্গে আপনাকে যদি জিজ্ঞাসা করি, আপনার পছন্দের দুটো নাম যদি বলেন, শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ, কাকে আপনি দেখতে চান রাজ্য সভাপতি পদে? দেখুন, শুভেন্দু অধিকারী উনি অলরেডি অনেকদিন ধরে প্রায় 3 বছর বিরোধী দলনেতা আছে। আর দিলীপ ঘোষ উনি আগেও সভাপতি ছিলেন এবং যথেষ্ট কৃতিত্বের সাথে উনি দায়িত্ব সামলেছিলেন। ওনার আমলেই বিজেপি লোকসভায় 18টি সিট পেয়েছিল এবং বিধানসভাতেও 3 থেকে 77 হয়েছিল। তো এই দেখুন, তারা প্রত্যেকের জায়গায় যথেষ্ট অভিজ্ঞ। এটা ঠিক করবে কেন্দ্রীয় নেতৃত্ব। আমি কাকে মনে করি না করি তার উপর নির্ভর করে না। কেন্দ্রীয় নেতৃত্ব যাকে যোগ্য হিসাবে সেই দায়িত্ব দেবেন, এমনও হতে পারে আমরা জানি না, এমন কাউকেও দেওয়া হতে পারে দায়িত্ব। এবার কাকে দেবে সেটা তো কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন। তাদের কাছে কিছু প্যারামিটার আছে, তারা পারফরমেন্স রিপোর্ট প্রত্যেকের অ্যানালিসিস করেন। যাকে যে সিনিয়র কাউকেই নিশ্চয়ই এমন কাউকে দেবেন যিনি এই সময় এসে সেই সঠিকভাবে দায়িত্ব সামলাতে পারবেন এবং 26-এর কথা মাথায় রেখে মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকবে, এবং সব থেকে বড় কথা যিনি সংগঠনকে ভালো করে সাজাতে পারবেন, তার সেই কোয়ালিটি থাকবে, তার সেই প্রশাসনিক দক্ষতা থাকবে, সাংগঠনিক দক্ষতা থাকবে, রাজনৈতিক দক্ষতা থাকবে। সবকিছু মেনে নিয়ে এমন কাউকেই তারা সিলেকশন করবেন যেটা পার্টির জন্য ভালো হন। আমার ব্যক্তিগত কোনো অভিমত এখানে নেই এবং আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপরে কিছু নির্ভর করে না। বিজেপি তার সাংগঠনিক দক্ষতার উপর নির্ভর করেই এই পদের মনোনয়ন করবেন বলে আমার মনে হয়। স্যার, আমার শেষ প্রশ্ন আপনাকে, এই মুহূর্তে বিজেপি কি আপনাকে কোনো দায়িত্ব দিয়েছে? আমি এখন এক্সিকিউটিভ কমিটির মেম্বার আছি, তো সেটা মনে হয় যখন পরবর্তীকালে, যেহেতু আমি লোকসভা ইলেকশনে আলটিমেটলি প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি, পরবর্তীকালে আমাকে যেটা আমার মনে হয় যে আমি যে পদের যোগ্য বা যে কাজ করার আমি উপযুক্ত, সেই ধরনের কোনো কিছু আশা করব সেইভাবে যেন কাজ করতে সুযোগ দেওয়া হয়।